বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের তৃতীয় পত্র, অর্থাৎ ভারতের মুসলমানদের ইতিহাসে সপ্তম অধ্যায় থেকে দুটি সংক্ষিপ্ত প্রশ্ন জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা হচ্ছে মুঘল কারা, আরেকটি প্রশ্ন বাবরের পরিচয় কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আলোচনা করব মুঘল কারা। 1526 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের সর্বশেষ রাজবংশ লোদি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতের ইতিহাসে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। ইতিহাসে বাবর কর্তৃক প্রতিষ্ঠিত এই রাজবংশটি মুঘল রাজবংশ হিসেবে পরিচিতি। বলা হয় যে মঙ্গ শব্দ থেকে মঙ্গল শব্দের উৎপত্তি। মহাবীর চেঙ্গিস খান কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশ ইতিহাসে মঙ্গল নামে পরিচিত। এই মঙ্গল শব্দ থেকে মুঘল নামকরণ হয়েছে মর্মে অনেক ঐতিহাসিক দাবি করেন। মুঘল বা মঙ্গলদের আদি নিবাস হচ্ছে বর্তমানকার মঙ্গোলিয়ায়। ভারতবর্ষে আগমন করার পূর্বে মুঘলরাও মঙ্গোলিয়ায় বসবাস করত। মুঘলরা বিভিন্ন রকম দল উপদলে বিভক্ত হয়ে জীবনযাপন করত এবং এদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। মুঘল জাতিরা যখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে জীবনযাপন করছিল, তখন তাদের মধ্যেকার একটি দল অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং এই দলের নেতা ছিল ইয়েসুবাই। পরবর্তীতে ইয়েসুবাইয়ের মৃত্যুর পর তার পুত্র চেঙ্গিস খান মুঘল জাতির নেতৃত্ব গ্রহণ করেন। মঙ্গলরা জাতি হিসেবে ছিল নির্ভীক যোদ্ধা ও শক্তিশালী। বিশেষ করে চেঙ্গিস খান মঙ্গল জাতির সকল উপদলকে একত্রিত করে এশিয়ায় একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। চেঙ্গিস খানের অসাধারণ নৈপুণ্য ও রণকৌশলের জন্য মঙ্গলরা তাকে চেঙ্গিস খান বা অসীম শক্তিশালী উপাধিতে ভূষিত করেন। মুঘল জাতির লোকেরা কখনোই একসাথে বসবাস করত না। তাদের জীবন ধারণও ছিল বিভিন্ন রকমের, তবে মুঘলদের প্রধান জীবিকা ছিল মৃগয়া ও পশুপালন। পরবর্তীতে চেঙ্গিস খানের সময়ে মুঘলরা দস্যুতা বা ডাকাতিকে পেশা হিসাবে গ্রহণ করে। মুঘল জাতির সর্বশ্রেষ্ঠ পুরুষদের মধ্যে তৈমুরলং ও বাবর ছিলেন অন্যতম। তৈমুরলং ছিলেন চাগতাই খার বংশধর, আর বিশ্ববিখ্যাত চেঙ্গিস খান আর তৈমুরলং এর বংশধরই হচ্ছে বাবর। তিনি মঙ্গল ও তুর্কি উভয় জাতির বাহক ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা
দেখতে পেলাম আসলে এই মুঘলরা ভারতবর্ষে যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি আসলে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি মায়ের দিক থেকে ছিলেন চেঙ্গিস খানের বংশধর, আর পিতার দিক থেকে ছিলেন তৈমুর লংয়ের বংশধর। মুঘলদের পরিচয় সম্পর্কে এম.এল. রায় চৌধুরী বলেন, মুঘলগণ ছিলেন জন্মগতভাবে মধ্য এশিয়ার বাসিন্দা। মুঘলগণ জন্মগতভাবে ছিলেন মধ্য এশিয়ার বাসিন্দা, ধর্মে আরবীয়, কৃষ্টিতে ইরানীয় এবং স্থায়ীভাবে ভারতের বাসিন্দা। তাদের মধ্যে অনেকেই ভারতবর্ষেই জন্মগ্রহণ করেন, ভারতের মাটিতেই লালিত পালিত হন, ভারতেই রাজত্ব করেন, ভারতের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাদের এদেশেই সমাহিত করা হয়। মধ্যযুগের বিশ্ব ইতিহাসে মুঘল সাম্রাজ্য ছিল অন্যতম বৃহত্তম কেন্দ্র নিয়ন্ত্রিত সাম্রাজ্য। 1526 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পানিপতের যুদ্ধে জয়লাভ করে যে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিল, সেই মুঘল সাম্রাজ্য 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল। অবশ্য এ সাম্রাজ্য ভারতে তার পূর্ণ শক্তি, গৌরব ও প্রজ্ঞা নিয়ে টিকে ছিল প্রায় 150 বছর, অর্থাৎ 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। সম্রাট আওরঙ্গজেব ছিলেন এই সময়কার সর্বশেষ উল্লেখযোগ্য সম্রাট। এই বংশের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর 1858 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কারণে ব্রিটিশ সরকার তাকে ক্ষমতাচ্যুত করে এবং বর্তমান মায়ানমারে নির্বাসনে প্রদানের মধ্য দিয়ে ভারতে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানি মুঘল কারা, এটা আমরা দেখলাম। এবার মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন বাবরের পরিচয় কি, এটা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। বাবর একটি তুর্কি শব্দ, যার অর্থ হচ্ছে সিংহ। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1483 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি মধ্য এশিয়ার তুর্কিস্তানের ফরগানায় জন্মগ্রহণ করেন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1483 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি মধ্য এশিয়ার তুর্কিস্তানের ফরগানায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ ওমর মির্জা এবং মা কুতলুক নিগার খানম। তিনি পিতার দিক থেকে চাকতাই তুর্কি বীর তৈমুর লং, পিতার দিক থেকে চাকতাই তুর্কি বীর তৈমুর লং এবং মাতার দিক থেকে মঙ্গল নেতা চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তবে তিনি তার আত্মজীবনী বাবর নামায় নিজেকে চাকতাই বা চাকতাই তুর্কি বলে পরিচয় দিয়েছেন। বাবরের বাল্য যৌবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুজন মহান মানুষের সংস্পর্শে বাবরের মানুষ চরিত্রে সাহসিকতা, তেজস্বিতা ও আত্মনির্ভরশীলতা ইত্যাদি মহৎ গুণের সমাবেশ ঘটেছিল। এদের একজন হলেন তার মাতামহী আয়সন দৌলত বেগম, অন্যজন ছিল তার গৃহ শিক্ষক আব্দুল মজিদ। এই গৃহ শিক্ষকের কাছে তিনি আরবি, ফার্সি ও তুর্কি ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন।
বাবরের পিতা শেখ ওমর মির্জা ছিলেন ফরগানা রাজ্যের আমির। বড় ভাই আহমেদ মির্জা এবং শ্যালক মাহমুদ খানের সাথে ওমর মির্জার প্রবল শত্রুতা ও প্রতিদ্বন্দ্বিতা ছিল। 1494 খ্রিস্টাব্দে ওমর মির্জা তার এই দু প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সামরিক অভিযানে বের হন। তবে এক আকস্মিক দুর্ঘটনায় শেখ ওমর মির্জার মৃত্যু হলে বাবর মাত্র 11 বছর 4 মাস বয়সে ফরগনা রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত হন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম যে জহিরুদ্দিন বাবরের পিতা শেখ ওমর মির্জা ফরগানা রাজ্যের অধিপতি ছিলেন। 1494 খ্রিস্টাব্দে শেখ ওমর মির্জা আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মাত্র 11 বছর 4 মাস বয়সে ফরগানা রাজ্যের অধিপতি হন। সিংহাসনে আরোহণ করে বাবর 1497 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার আভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের সুযোগে সমরকন্দ অধিকার করেন। বাবরের অনুপস্থিতিতে তার নিজ রাজ্য ফরগানায় ষড়যন্ত্র শুরু হলে তিনি সমরকন্দ ত্যাগ করে ফরগানায় ফিরে গেলে উজবেক নেতা সাইবানি খান সমরকন্দ পুনরায় দখল করে নেন। 1501 খ্রিস্টাব্দে বাবর পুনরায় সমরকন্দ আক্রমণ করে কিন্তু সাইবানি খানের হাতে পরাজিত হন এবং আত্মীয় মির্জাদের ষড়যন্ত্রে তিনি নিজ রাজ্য ফরগানা থেকেও বিতাড়িত হন। সমরকন্দ ও ফরগানা হারিয়ে দাবার ছকের মতো রাজার মতো বাবর স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াতে লাগলেন। অসহায় ও আশ্রয়হীন বাবর বর্তমান রাশিয়ার তাসখন্দে তার মামা সুলতান মাহমুদ খানের আশ্রয় লাভ করেন। অতঃপর স্বদেশে সাম্রাজ্য প্রতিষ্ঠার আশা ত্যাগ করে বাবর আভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগের সুযোগ নিয়ে 1504 খ্রিস্টাব্দে রাজা আরঘুনকে পরাজিত করে কাবুল অধিকার করেন। অল্প দিনের মধ্যেই সমগ্র আফগানিস্তানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বাবর বাদশাহ উপাধি ধারণ করেন। কাবুলে প্রতিষ্ঠা লাভের পর সাইবানি খানের মৃত্যুর সুযোগে চতুর বাবর পারস্য সম্রাট শাহ ইসমাইলের সাথে মৈত্রী স্থাপন করেন এবং তার সহায়তায় 1511 খ্রিস্টাব্দে সমরকন্দ অধিকার করেন। খোরাসানেও তিনি তার অধিকার প্রতিষ্ঠিত করেন। কান্দুজ, তাসখন্দ, হিসার এমনকি ফরগানাও তার অধিকারে চলে আসে, কিন্তু তার এই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। 1512 খ্রিস্টাব্দে সাইবানি খানের পুত্রের নেতৃত্বে উজবেকদের নিকট গাজদাওয়ানের যুদ্ধে বাবর পরাজিত হলে তিনি কাবুলে প্রত্যাবর্তন করতে বাধ্য হন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করলাম যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 11 বছর 4 মাস বয়সে ফরগানা রাজ্যের অধিপতি হলেও তিনি সেই রাজ্যকে নিজের আয়ত্তাধীনে রাখতে পারেননি। সমরকন্দ দখল করলেও সেই সমরকন্দ থেকেও তিনি পরাজিত হয়ে বিতাড়িত হয়েছিলেন। সর্বশেষে তিনি তার মামার আশ্রয়ে তাসখন্দে থাকেন এবং সৈন্য সংগ্রহ করে শক্তি সঞ্চয় করে কাবুল অধিকার করেন এবং আফগানিস্তানের উপরে তার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু পুনরায় তিনি ফরগানা এবং সমরকন্দ দখল করলেও আবার সেই সাইবানি খানের পুত্রের নিকট পরাজিত হয়ে সেই সমরকন্দ এবং ফরগানা হতে বিতাড়িত হন।
অতঃপর তিনি কাবুলে তার সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। কাবুল থেকে ভারতবর্ষের রাজনৈতিক গোলযোগের সুযোগে তিনি ভারতের দিকে মনোনিবেশ করেন। মূলত সমকালীন ভারতের রাজনৈতিক, আর্থসামাজিক ও সামরিক অবস্থার দুর্বলতার সুযোগে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতে আক্রমণ করেন এবং দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদিকে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে, পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি সালতানাতের পতন ঘটান এবং ভারতে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে দুটো সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে ধারণা লাভ করলাম। একটি হচ্ছে মুঘল কারা, আরেকটি প্রশ্ন হচ্ছে বাবরের পরিচয় কি। সংক্ষেপে আরেকটু বলি যে মুঘল হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের প্রতিষ্ঠিত মুঘল রাজবংশ, যেটা ভারতে, এই মুঘলদের পূর্বপুরুষ ছিল মধ্য এশিয়ার চাকতাই তুর্কি বংশধর, অর্থাৎ মায়ের দিক থেকে মঙ্গল নেতা চেঙ্গিস খানের বংশধর, আর পিতার দিক থেকে চাকতাইয়ের উত্তরসূরি তৈমুর লংয়ের বংশধর। মঙ্গ শব্দ থেকে মঙ্গল শব্দের উৎপত্তি বলে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছেন। এই মঙ্গলরা মঙ্গোলিয়ার অধিবাসী ছিল, অর্থাৎ মধ্য এশিয়ার দুধূর্ষ সেই চেঙ্গিস খান এবং তৈমুর লংয়ের বংশধর, এরাই হচ্ছে মুঘল। এবং সেই মুঘলদের উত্তরাধিকারী জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা মহামারী প্রকোপ আবার বৃদ্ধি পেয়েছে। তোমরা সম্ভব হলে নিজ গৃহে অবস্থান করে পড়ালেখা করবে। জরুরি প্রয়োজনে যদি বাহিরে যেতে হয় অবশ্যই মাস্ক পরিধান করবে, অবশ্যই মাস্ক পরিধান করবে। এবং বাহির থেকে ঘরে ফিরেই প্রথম যে কাজটি করবে সেটা হচ্ছে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। 20 সেকেন্ডেরও বেশি সময় ভালো করে হাত ধুয়ে ফেলতে হবে। ধন্যবাদ।